নমস্কার দর্শক বন্ধু। আগামী ২-৩ মাসের মধ্যে কি ইউরোপ যাবার পরিকল্পনা করছেন, কিংবা এই এপ্রিল মাসে আপনি ইউরোপ যাওয়ার জন্য সমস্ত পরিকল্পনা করে এয়ারলাইন্সের টিকিট কেটে ফেলেছেন এবং খুব চিন্তার মধ্যে রয়েছেন যে আদৌ আপনি ইউরোপ বেড়াতে যেতে পারবেন কিনা? নিউজ চ্যানেলগুলো দেখলে মনে হবে যেন সারা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে, কিন্তু আপনি ভালো করেই জানেন যে যুদ্ধ কিন্তু শুধু মিডল ইস্টে চলছে। আপনার কি লেওভার নিয়ে চিন্তা রয়েছে? আপনার কি লেওভার রয়েছে দোহা, আবুধাবি কিংবা দুবাইতে, এবং সেই নিয়ে চিন্তায় রয়েছেন যে আদৌ আপনি ইউরোপ পৌঁছতে পারবেন কিনা? আসুন আজকের ভিডিওতে এই সমগ্র বিষয়গুলো পর্যালোচনা করে দেখি, যাতে করে আপনি আপনার লজিক্যাল থিঙ্কিং দিয়ে নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু যুদ্ধ চলছে, মানে আমেরিকা এবং ইসরায়েল ইরান নিয়ে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করে রেখেছে, যার ফলে ইরানের এয়ার স্পেস টোটালি বন্ধ। এছাড়াও ইউএই, সৌদি আরবিয়া এবং কাতারের এয়ার স্পেস পার্শিয়ালি বন্ধ। আচ্ছা, পার্শিয়ালি বন্ধ কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে কিছু করিডোর তৈরি করা হচ্ছে যার মধ্যে দিয়ে প্লেন যাতায়াত করছে। প্লেন যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু নয়, অবশ্যই সংখ্যায় কম। বিগত 15-20 বছর ধরে এই মিডল ইস্ট ইউরোপ যাবার ক্ষেত্রে একটা মেজর ট্রানজিট হাব হিসাবে উঠে এসছে, মূলত এশিয়ান কান্ট্রিজ থেকে এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে যারা ইউরোপ যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই মিডল ইস্টের বেশ কিছু জায়গা যেমন আবুধাবি, দোহা, দুবাই, এগুলো মেজর ট্রানজিট হাব হিসাবে উঠে এসছে। শুধু ট্রানজিট হাব হিসাবে উঠে আসার কারণে তেল ছাড়া মিডল ইস্টের সবচেয়ে বড় রেভিনিউ জেনারেশনের জায়গা হয়ে উঠেছে এই এয়ারলাইন্স কোম্পানিগুলো, যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এতিহাদ। এগুলো সব কিন্তু এই মিডল ইস্ট বেস, এবং এগুলো এই মুহূর্তে আপনারা জানেন বিশ্বের সবচেয়ে নামকরা এবং লার্জেস্ট রেভিনিউ জেনারেটিং কোম্পানিজ। আপনি যে কোনো সময়ে, আপনি যখন ভারত থেকে আপনি ইউরোপের যে কোনো জায়গা, যেমন ধরুন প্যারিস যাবেন কিংবা রোম যাবেন কিংবা মিলান যাবেন, এগুলো যখনই আপনি সার্চ করবেন ফ্লাইট, দেখবেন হয় ডাইরেক্ট ফ্লাইট পাবেন, কিংবা যে তিনটে জায়গার নাম আমি বললাম, দুবাই, আবুধাবি এবং দোহা, এইগুলোতে লেওভার দিয়ে প্লেনগুলো যাচ্ছে। এটাই আপনি মূলত দেখতে পাবেন। তার মানে এখান থেকে পরিষ্কার যে আমরা যখন ভারতবর্ষ থেকে আমরা ইউরোপ যাব, তখন হয় আমাদেরকে ডাইরেক্ট ফ্লাইট নিতে হবে, কিংবা আমাদেরকে নিতে হবে এই তিনটে জায়গাতে লেওভার দিয়ে ফ্লাইট। এবং সাধারণত যে ফ্লাইটগুলোতে লেওভার থাকে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত লো প্রাইসড হয়, কিছুটা কম দামে পাওয়া যায়। আজকে 16ই মার্চ যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, তখন পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে সেটাই আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা নিজেরা একটা লজিক্যাল রিজনিং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। কাতার এয়ারওয়েজ জানিয়েছে যে 28শে ফেব্রুয়ারি থেকে 28শে মার্চের মধ্যে যাদের যাদের ট্রাভেল ছিল ইন ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইন ইংল্যান্ড, তারা ফ্রি অফ কস্ট তারা ফ্লাইট রিশিডিউল করতে পারে, অন্য ডেট বেছে নিতে পারে, অথবা ফুল রিফান্ড নিয়ে নিতে পারে। দুটো অপশনই তারা খোলা রেখেছে। এবং জানলে আপনারা খানিকটা নিশ্চিন্ত হবেন যে গতকাল এবং আজ কাতার এয়ারওয়েজ তাদের ফ্লাইট শিডিউল কিন্তু অনেকটা জারি রেখেছে। হিথ্রো, সিডনি, ফ্র্যাঙ্কফার্ট, মিলান, লন্ডন, এইগুলোর ফ্লাইট তারা চালিয়েছে। হ্যাঁ, অবশ্যই যে পরিমাণ ফ্লাইট অন্যান্য সময় যায় তার থেকে সংখ্যায় কম আছে, কিন্তু তারা ফ্লাইট চালিয়েছে। আসলে যে সকল দেশগুলোর মধ্যে দিয়ে এই প্লেনটাকে যেতে হবে সেগুলোর এয়ার স্পেস কিন্তু সব বন্ধ নেই, এবং যেগুলো পার্শিয়ালি ক্লোজড আছে তারা স্পেশাল করিডোর তৈরি করে দিচ্ছে যাতে করে কিছু প্লেন অন্ততপক্ষে যেতে পারে। ঠিক একই রকম ভাবে আরো একটা খুব গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স কোম্পানি হচ্ছে এমিরেটস, যার বেস হচ্ছে দুবাই। ইন্ডিয়া থেকে দুবাইয়ের ফ্লাইট কিন্তু 13, 14, 15ই মার্চ অন শিডিউল চলেছে, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা লেট গেছে কিন্তু পৌঁছেছে। ঠিক একই রকম ভাবে এই এমিরেটস এয়ারলাইন্সেরই দুবাই থেকে যে সকল প্লেনগুলো গেছে, ফর ইতালি গেছে, ফর ফ্রান্স চার্লস দ্য গল গেছে, সেগুলো কিন্তু অলমোস্ট অন টাইম গেছে। শুধু তাই নয়, জানলে অবাক হবেন যে দুবাই থেকে ব্রাসেলসের ডেলি ফ্লাইট
প্রত্যেক দিন কিন্তু অপারেট হয়েছে, একদিনও কিন্তু বন্ধ ছিল না। ইউরোপ যাবার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স আমরা সকলেই জানি, সেটা হচ্ছে এতিহাদ এয়ারলাইন্স। এই এতিহাদ এয়ারলাইন্সের হাব হচ্ছে আবুধাবি। আপনারা জানলে বেশ খানিকটা নিশ্চিত হবেন যে আজকে মানে 15ই মার্চ আমাদের ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যে আবুধাবির ফ্লাইটগুলো ছিল সেগুলো প্রায় সবগুলোই চলেছে। হ্যাঁ, টাইম কিছু এদিক ওদিক হয়েছে। কলকাতা থেকেও আজকে আবুধাবির যে ফ্লাইট ছিল রাত্রি 8:40 সেটা রাত্রি 12:40, মানে 1.5টা পার হয়ে যাচ্ছে, এটা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে তিরুবনন্তপুরম থেকে ছিল, বোম্বে থেকে ছিল, হায়দ্রাবাদ থেকে ছিল, এই ফ্লাইটগুলো সবই কিন্তু গেছে। শুধু তাই নয়, আবুধাবি থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় যে ফ্লাইটগুলো যাওয়ার কথা, যেমন মিলান, ফ্র্যাঙ্কফার্ট, প্যারিস, মিউনিক, এই সবগুলোতে যে ফ্লাইট যাওয়ার কথা ছিল ফ্রম আবুধাবি, সেগুলোও কিন্তু চলেছে। এবং এটা গতকালও চলেছে, মানে 14 তারিখেও চলেছে। এছাড়াও এরা আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, ঠিক যেরকম ভাবে কাতার এয়ারওয়েজ অ্যালাউ করেছে আপ টু 30th মার্চ যাদের আপনার যাওয়ার আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিজে, তারা ইচ্ছা করলে ফুল রিফান্ড নিয়ে নিতে পারেন কিংবা ফ্লাইট রিশিডিউল করতে পারেন আপ টু 15th মে পর্যন্ত। 15th মের মধ্যে যে কোনো দিন আপনারা যেতে পারেন। ইন্ডিগো এয়ারলাইন্স, ইন্ডিয়ার যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সের ফ্লাইট ইন বোম্বে আমস্টারডাম রুট আজকে চলেছে, বোম্বে ফ্র্যাঙ্কফার্ট চলেছে, বোম্বে থেকে হিথ্রোর যে প্লেন সেটা চলেছে, দিল্লি টু এথেন্স ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট চলেছে আজ। এমনকি বোম্বে টু দুবাই যে রুট, সেটাতেও কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স তাদের ফ্লাইট চালিয়েছে। ইস্তানবুল থেকে বোম্বের ফ্লাইট ইন্ডিগো এয়ারলাইন্সের সেটাও চলেছে। ম্যানচেস্টার থেকে বোম্বের ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট সেটাও চলেছে। আবুধাবি টু বোম্বে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট সেটাও চলেছে। অর্থাৎ ইন্ডিগো এয়ারলাইন্সও তাদের বিমান পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিকের জায়গায় নিয়ে আসতে পেরেছে। তাহলে যেখানে ইন্ডিগো এয়ারলাইন্স স্বাভাবিকের জায়গায় নিয়ে আসতে পেরেছে, তাহলে ওই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, কাতার এয়ারওয়েজ, এতিহাদ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, এরা তো আরো স্বচ্ছন্দে তাদের বিমান পরিষেবা চালাবে, এটা স্বাভাবিক। কারণ এটা তাদের একটা মেজর রেভিনিউ জেনারেটিং এর জায়গা, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে যে আতঙ্কের কথা আমাদের মনে বারবার আসছে নিউজ চ্যানেলগুলো দেখে, অতটা আতঙ্কে ভোগারও কিন্তু কোনো কারণ নেই। যুদ্ধ অ্যানালিস্ট আমি নই, কিন্তু এটা বুঝতে পারছি যে খুব বেশি আতঙ্কে ভোগার যে সময়, সেটা কিন্তু আমরা পার করে এসেছি। অর্থাৎ এপ্রিল মে মাস নাগাদ বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। এবার যারা বেড়াতে যাবেন তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু অন্যরকম থাকে, কারণ তাদের ওই বেড়ানোর যে ফ্লাইটের সঙ্গে অন্যান্য ঘোরার জায়গা, থাকার অ্যাকোমোডেশন, এগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেক্ষেত্রে আপনারা কি করবেন? যুদ্ধ কবে থামবে সেটা আমি আপনাদেরকে এখনই বলতে পারবো না, তবে খুব সাধারণ লজিক্যাল বুদ্ধিতে বলে যে এই ধরনের যুদ্ধ কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। কারণ ফ্লাইট বন্ধ হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, এগুলো কোনোভাবেই বেশি দিন চলবে না। তাই যারা এপ্রিল মাসে কিংবা মে মাসে ইউরোপ যাবেন বলে পরিকল্পনা করছেন, তারা কিন্তু স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারেন। যদি কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে কিন্তু এই এয়ারলাইন্স কোম্পানিগুলো সেরকম ব্যবস্থা যে নেবে, সেটা এখন থেকেই তার পূর্বাভাস আমরা পাচ্ছি। কিন্তু একই সাথে আপনাকে কশন অবলম্বন করতে হবে, সতর্কতা কিন্তু আপনাকে নিতে হবে। সতর্কতার ফার্স্ট স্টেপ হচ্ছে এই সকল যে এয়ারলাইন্স কোম্পানিগুলো, এদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এদের যে এক্স হ্যান্ডেল, এদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, সেগুলো কিন্তু আপনারা রেগুলারলি ফলো করুন। এবং এদের ওয়েবসাইটে গিয়ে আপনারা যে সকল আপডেটগুলো পাচ্ছেন, সেই আপডেটগুলোকেও আপনারা স্ট্রিক্টলি ফলো করুন। তাহলে আপনারা সর্বশেষ যে পরিস্থিতি, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেই মতো সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, যেরকম আমাদের ট্রেনের একটা ফিক্স নাম্বার থাকে, সেরকম ফ্লাইটেরও কিন্তু একটা ফিক্স নাম্বার থাকে। মানে যে ফ্লাইটটা ফ্রম কলকাতা টু ইস্তানবুল যাচ্ছে রোজ, তার ফ্লাইট নাম্বার কিন্তু রিমেন্স দ্য সেম ফর এভরি ডে। তাহলে ধরুন আজ থেকে 15 দিন পরে আপনার ফ্লাইট আছে ফর ইস্তানবুল, তাহলে আপনি ওই ফ্লাইট নাম্বারটা দিয়ে গুগলে সার্চ করে দেখুন যে গতকাল কিংবা আজ এই ফ্লাইটটা চলেছে কি চলেনি। অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই আপডেট থাকতে পারবেন। আপনারা হয়তো জানেন যে দিল্লি থেকে প্যারিসের ডাইরেক্ট ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া,
অনেকেই সেটাতে যাতায়াত করেছেন। সেই ফ্লাইটটা কিন্তু গতকালও চলেছে, আজও চলেছে। একটা জিনিস জানলে খুব অবাক হবেন যে এই যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো ওই ডাইনামিক প্রাইসিং এর মতো ফুয়েল সারচার্জ এবং আরো অন্যান্য অনেক কিছু যোগ করে দিয়ে এই প্লেনের ভাড়াটা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই কাতার এয়ারওয়েজ কিংবা এতিহাদ এয়ারওয়েজ কিংবা এমিরেটস এরা কিন্তু সেভাবে ফ্লাইটের ভাড়া বাড়ায়নি। এটা খুব লজ্জার যে আমাদের ভারতবর্ষের যে সকল এয়ারলাইন্স কোম্পানিগুলো ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এরা এই সুযোগটা নিচ্ছে এবং গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। যে মাত্র 27 মার্চ মানে আজ থেকে 11 দিন পরে যদি আপনি এই দিল্লি থেকে প্যারিসের ফ্লাইট দেখেন এয়ার ইন্ডিয়াতে, তাহলে দেখবেন তার ভাড়া চাইছে 2 লক্ষ টাকারও বেশি। ঠিক শুনলেন, 2 লক্ষ টাকারও বেশি, যেটা নর্মালি 25 থেকে 35-এর মধ্যে থাকে। এই একই রুটে এমিরেটস এবং এতিহাদ এদের ফ্লাইটের রেট পড়ছে 36 থেকে 58,000-এর মধ্যে। তাহলে ভাবুন কিরকম ভাবে এই অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই এয়ার ইন্ডিয়া, আর সরকার এই বিষয়গুলো নিয়ে একেবারেই চিন্তিত নন। এই ভিডিওর শেষ পর্যায়ে আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ইউরোপ যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন, ফ্লাইটের টিকিট আপনারা কেটে ফেলেছেন, তাহলে কোনোভাবেই নিজেরা ক্যান্সেল করতে যাবেন না এখন। কারণ যদি কোনো কারণে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, যেটা সম্ভাবনা সত্যিই খুব কম, হয়তো 1%ও নেই, কিন্তু ট্রাম্প বাবুকে তো বিশ্বাস করা যায় না, উনি কখন কি সিদ্ধান্ত নেবেন কেউ বলতে পারে না। তাই বলছি যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে কিন্তু এই এয়ারলাইন্স কোম্পানিগুলো নিজেরাই আপনাদের টিকিট ক্যান্সেল করার স্কোপ দেবে এবং তার ফলে আপনারা কোনো রকমের কোনো চার্জ এক্সট্রা আপনাদের লাগবে না এবং আপনারা ফুল রিফান্ড পাবেন। তাই নিজে থেকে আতঙ্কিত হয়ে টিকিট ক্যান্সেল করার দরকার নেই যদি আপনার এপ্রিল কিংবা মে মাসে ট্রাভেল ডেট আছে। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম এর মধ্যে দিয়ে আপনারাও বুঝতে পারছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপ ভ্রমণ সংশয়ে পড়ে গেছে, এখনই এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি, তাই আগে থেকে আতঙ্কিত হওয়ার কোনো মানে হয় না। এই ভিডিও আরো অনেকের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি, যাতে করে তারাও যারা আতঙ্কে ভুগছেন ইউরোপ ভ্রমণ নিয়ে তারা যেন কিছুটা রিলিফ পান, কিছুটা স্বস্তি পান। আশা করব যারা ভিডিওটা দেখলেন তারা সেই দায়িত্বটুকু পালন করবে। যাওয়ার আগে আর একটা বিষয় বলে নিই, ব্যাকপ্যাকার্স নোটবুকের গ্রুপ ইউরোপ ট্যুর আছে মে মাসে এবং তারপরে আমরা অক্টোবরেও আরো একটা গ্রুপ ইউরোপ ট্যুরের পরিকল্পনা নিয়েছি, যার বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং 50% অফ দ্য স্লটস আর অলরেডি বুকড। তাই যারা ভিডিওর এই পর্যন্ত দেখলেন এবং আগামী দিনে ইউরোপ যাবার কথা ভাবছেন তারা আমাদের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এবং স্লট বুকিং করার জন্য যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া রয়েছে যে নাম্বার, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে তারপরে ফোন করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে করে নিজেরাই ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল কোম্পানি এবং ট্রাভেল এজেন্টদের হাত এবং লুট এড়িয়ে। নমস্কার। ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব চরা।